রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ডক্টর মনিরুজ্জামান মনির ভাই। আমরা 5 আগস্ট পর্যন্ত আন্দোলনে এবং এখনো বাংলাদেশ গণতন্ত্র এগুলো আন্দোলনে একসঙ্গেই আছি। তাকেও আমার সালাম এবং আপনার অগণিত সারা বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকদেরও শুভেচ্ছা এবং সালাম। আপনার এই প্রশ্নের উত্তর দেবার আগে 1 মিনিট 2 মিনিটে আমি নভেম্বরটা খুব তাৎপর্যপূর্ণ মাস নানা দিক থেকেই আমাদের বাংলাদেশের মানুষের জীবনে। আজকে আমরা যে সময় টকশো করছি এটা হচ্ছে 3রা নভেম্বর। 1975 সালের 3রা নভেম্বর বাংলাদেশের মানুষের কপালে একটা কলঙ্ক তিলক এঁকে দিয়েছিল খুনি মোস্তাক এবং তার খুনিরা। জেলখানা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। সেইখানে জেলখানায় অভ্যন্তরে 2 তারিখ দিবাগত রাত অর্থাৎ 3রা নভেম্বর 1975 মুক্তিযুদ্ধের প্রধানমন্ত্রী, যিনি সফলভাবে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে সম্পন্ন করেছিলেন, প্রয়াত তাজউদ্দিন আহমেদ, যাকে বিএনপি থেকে বারবার অর্থমন্ত্রী হয়েছিলেন সাইফুর রহমান সাহেব, তিনি বলেছিলেন বাংলাদেশের রাজনৈতিক বাজেট তাজউদ্দিন সাহেবের চেয়ে ভালো কেউ দিতে পারেনি। অত্যন্ত স্বপ্নদ্রষ্টা মানুষ, জ্ঞানী, পণ্ডিত, সৎ, এবং ওই সঙ্গে আরো শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং আরো 2 জাতীয় নেতা এইচ.এম. কামরুজ্জামান এবং প্রয়াত মনসুর আলী। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আগামীকাল 4ঠা নভেম্বর আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান দিবস, যে সংবিধান পাকিস্তানিরা 24 বছরে আমাদের দিতে পারেনি, সেইটা আমাদের পূর্বসূরীরা 4ঠা নভেম্বর দিয়েছিল নানা কিছু মিলিয়ে। এবং এরপরই আসে 7ই নভেম্বর, বাংলাদেশের ইতিহাসে আরেকটি তাৎপর্যপূর্ণ দিন, এবং সেদিন নানা ঘটনায় জাসদ, কর্নেল তাহের সহ নানা ঘটনার মধ্য দিয়ে আরেকজন সেনানায়ক, যিনি পরবর্তীকালে রাষ্ট্রনায়ক হন, জনগণের নন্দিত নেতা হন, যিনি বন্দী অবস্থায় ছিলেন, সৈন্যরা তাকে মুক্ত করে, জেনারেল জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের সময় 27শে মার্চ প্রথমে নিজের পক্ষ থেকে, পরে তদানীন্তন জাতীয় নেতৃত্বের যখন বুঝালো তাদের অনুরোধে উনি সবাইকে ঐক্যের জন্য বঙ্গবন্ধুর পক্ষ থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এবং যিনি গণতন্ত্রকে উন্মুক্ত করে দিয়েছিলেন, আওয়ামী লীগ সহ বহু দলের গণতন্ত্র করার সুযোগ, রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আমি সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতি এবং 7ই নভেম্বরে যারা শহীদ হয়েছিল তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করি। এবং আমি মনে করি 3রা নভেম্বর, 7ই নভেম্বর, 4ঠা নভেম্বর এগুলো আমাদের জাতির জীবনের অত্যন্ত, কোনোটা দুঃখের ঘটনা, কোনোটা স্মরণীয় ঘটনা, কোনোটা আনন্দের ঘটনা। এগুলোকে ধারণ করি আমাদের এগুতে হবে। সবকিছু ছুঁড়ে ফেলে দেওয়া আলী রিয়াজ মার্কা এগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই না। এখন আপনি যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের কোনো আরেকটা শেষ করে দেই। এই জেলের মধ্যে হত্যা আমি ভুল বলেছি, বাংলাদেশ হওয়ার পরে এই প্রথম, কিন্তু পাকিস্তানি বর্বররা 1950 সালে রাজশাহীর খাপড়া ওয়ার্ডে তদানীন্তন কমিউনিস্ট পার্টির 7-8 জন নেতাকে হত্যা করেছিল। তারা রাজবন্দির দাবিতে আন্দোলন করেছিল। সেই শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এবং সেখানে একজন নারী নেত্রীও নির্যাতিত হয়েছিলেন, ইলা মিত্র, কৃষক সমিতির, রাজশাহীর নাচল, তদানীন্তন রাজশাহী, এখন চাঁপাইনবাবগঞ্জে, এবং ইলা মিত্র পরে ভারতের লোকসভার এমপিও হয়েছিলেন। তাদের সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। এবং আমাদের যে একটি আন্দোলন এবং সংগ্রামের জাতি, আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য, সমাজের মুক্তির জন্য লড়াই করি, আমাদের পূর্বসূরীরা সেটা আমাদের দেখিয়ে দিয়েছে। এখন আসেন আপনি, আজকে আপনার প্রশ্ন, কে দায়ী না দায়ী আমি জানি না। 5 আগস্টের পরে, 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, ফ্যাসিস্ট সরকারের পতনের পর 8 তারিখ পর্যন্ত সরকার ছিল না। ন্যাচারালি ইউনূস সাহেব বোধহয় বাইরে ছিলেন, প্যারিস থেকে আসলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো খুব প্রজ্ঞার পরিচয় দিল, সেনাপ্রধান ডাকলেন, তারা সেখানে গেলেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব ডাকলেন, তারা সেখানে গেলেন। তো ওই সময় আমাদের সিনিয়র অ্যাডভোকেট, আমাদের আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে যিনি সাহস করে বলেছিলেন, মনির ভাই এটা জানেন কিনা, যে দিস ইজ নট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। 23 সালে মহসিন রশিদ বলেছিল দিস ইজ সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। এবং এত সাহস উচ্চারণের জন্য ওনার কন্টেম 4 মাস প্রফেশন বন্ধ ছিল। এটা বিএনপি বন্ধী আইনজীবীরাও বলার সাহস দেখায়নি। এবং পরবর্তীকালে উনি এবং আমি মিলে
আমাদের আরেক বন্ধু নেতা, আমাদের সংগঠন এসসিবিএ সংবিধান সংগ্রাম কমিটির সভাপতি শাহ আহমেদ বাদল 23 সালের জুন মাসে তাপসের বিরুদ্ধে মামলা করা, এটা কিন্তু সাংঘাতিক বিষয়। এটা ওই সময় যারা না বুঝবে তাদের মূর্খ। তো যাই হোক, এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি। তো তখন মহসিন সাহেব 8 তারিখে সকালে আমরা তদানীন্তন দলীয় বিচারপতিদের পদত্যাগের জন্য যখন সংবাদ সম্মেলন করি, মার্জনা করবেন, এটা ইতিহাসের খাতিরে মহসিন রশিদ সাহেব প্রথম বলেছিল যে আপনারা কেন বঙ্গভবনে গিয়ে ওত নিচ্ছেন শাহাবুদ্দিন সাহেবের কাছে? আপনি যদি সত্যিকার অর্থে রাষ্ট্রের চেঞ্জ চান, আপনি ওত নেন শহীদ মিনারে, সংবিধান স্থগিত করেন, জুলাই প্রোক্লামেশন ডিক্লেয়ার করেন, যেটা জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেবরা সামরিক শাসনের সময় করেছে। তো এই ইউনূস সাহেব এবং আসিফ নজরুল তো এই সরকারের প্রভাবশালী লোক। ওই সময় তো আর্মি চিফও তার নাম বলেছে যে উনি খুব বুদ্ধিমান লোক, এই জেনারেল, আমাদের শ্রদ্ধেয় আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। তো তারা কি করলেন? অ্যাটর্নি জেনারেল সাহেবকে নিয়োগ দিল, ভালো কথা। তারা সংবিধানের 106 অনুচ্ছেদ দিয়ে, যেটা নিয়ে পক্ষ বিপক্ষ তর্ক বিতর্ক আছে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে রেফারেন্স করিয়ে সংবিধানের আলোকে তিনি আপনার ওত নিলেন, ওত। এবং তাদের সংবিধানে যে ওত নিল, রবি ভাইয়ের মনে আছে ওত এবং আপনার মনে আছে কিনা রবি ভাই, প্রথম ওত নেওয়ার অনুষ্ঠান কথা ছিল 7টার সময়, তারপরে হলো 8টার সময়, আলটিমেটলি বোধহয় 9:30 রাত। কারণ ওই যে রেফারেন্সটা আসতে সময় লাগে জজ সাহেবদের সিগনেচার সহ, এবং সেখানে জজ সাহেবরা বললো যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, রাষ্ট্রে কোনো সরকার নেই, একটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে রাষ্ট্রপতি উপদেষ্টা নিয়োগ দিতে পারে, এইভাবে। এবং যে কারণে ইউনূস সাহেবের সংবিধানের বাইরে হাঁটার কোনো পথই নেই, কারণ উনি ওয়াদা করেছেন জাতির সামনে এবং ওনার বাকি অ্যাসোসিয়েটরা যে আমি সংবিধান সমর্থন, রক্ষণ এবং প্রতিপালন করব। তো সুতরাং যেটি করার দরকার ছিল, যেটি বিএনপি সহ অনেকগুলো বড় ছোট রিজনেবল রাজনৈতিক দলগুলো বলবার চেষ্টা করেছিল যে আসেন আমরা এমন একটা সমঝোতা করি যে সংবিধানের যেগুলো অ্যামেন্ডমেন্ট লাগবে সেইগুলো আমরা ওয়াদাবদ্ধ হই, সংসদ নির্বাচনের পর যারাই ক্ষমতায় যাবে তাদেরকে অনুরোধ করে, তারাও জাতির কাছে দায়বদ্ধ, এটা দয়ার ব্যাপার না, এই সংবিধানের সংশোধনীগুলো আমরা করব। আরেকটা, নিজেদের সংস্কার, বিচার বিভাগের সংস্কারের জন্য কোনো অ্যামেন্ডমেন্ট লাগে না, এটা মাজদার হোসেন মামলা রায় বলা আছে, সেটুক বাস্তবায়ন এই সরকার এতদিনে করতে পারতো, কোনো দল বাধা দেয়নি, সবাই পক্ষে। কিন্তু ওনারা তো ভিন্ন পথে হাঁটলেন। প্রথমে ডায়লগ দিলেন ছোট সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, বড় সংস্কার হলে জুনে নির্বাচন, এদিক ওদিক। তারপরে এই যে হারুনের ভাতের হোটেল বন্ধ হলো, কিন্তু এই আমাদের আলী রিয়াদ সাহেবের 5 স্টারের স্যান্ডউইচ বার্গারদের দোকান চালু হলো। সালাউদ্দিন সাহেব একবার বলেই বসলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, যেখানে খানা পিনা ভালো হয়। আমি তো বিএনপি করি না, বিএনপির একজন সমর্থক, দূরবর্তী সমর্থক, বিএনপির নানা বিষয়ে আমি সমালোচনা করি, কিন্তু বিএনপির তো আমি একটা উদারতার প্রশংসা করব, তারা তো ধৈর্য ধরে, এবং তাদের স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য সালাউদ্দিন সাহেব এবং আরো 2-3 জন প্রতিনিধি নিয়মিত প্রত্যেক দিনই তারা এই আলী রিয়াদ সাহেবের যে মিটিং, রাষ্ট্রীয় অতিথি ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয়, কি নাম যেন ভুলে গেছি, যাই হোক পদ্মা বোধহয়, তো ওইখানে তারা বসেছেন। এবং এখন তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটা বললেন, অত্যন্ত সম্মানিত মানুষ, যিনি আবেগে মার্কিন যুক্তরাষ্ট্রে বলে বসেছিলেন ইউনূস সাহেবের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান, তিনি তো পরিষ্কার বলেছেন যে এত বড় প্রতারণা আমরা হইনি, সাইন করেছি একটা, এসেছে আরেকটা। আমাদের মাহমুদুর রহমান মান্না, যিনি সবসময় সংস্কারের পক্ষে, তিনি বলেছে যে এই সরকার প্রতারকের মতো কাঠগড়ে দাঁড়িয়ে গেছে, আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। তো সুতরাং বিষয়টা তো খুব জটিল। সুতরাং আমার মতে একজন সুপ্রিম কোর্টের সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে এই গণভোট নিয়ে বাড়াবাড়ি না করে উচিত হচ্ছে, রাজনৈতিক দলগুলো যেহেতু ওয়াদা করেছে, জাতির সামনে সব দল সিগনেচার করেছে, বিএনপির মতো বড় রাজনৈতিক দল, অন্যান্য ছোট বড় মাঝারি, সেই ওয়াদা রাখুক, নির্বাচনে, সংসদ নির্বাচনে প্রত্যেকে অংশগ্রহণ করুক, বলুক যে বিএনপি এই কয়টা করবে না, অমুক দল এক্স, আমরা ক্ষমতায় গেলে আমরা এই সংস্কার করব, অমুক দল এই করব, বিএনপি এই করবে, জনগণ ভোট দিক। ভোট দিলে যে দল রাষ্ট্র ক্ষমতা না বলে জনগণের সেবা করার জন্য, যেন এবার সেবা হয়, সেবা করার জন্য যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, জোট হতে পারে, দল হতে পারে একক, তারা সেই অ্যামেন্ডমেন্ট গুলো করবে।
তখন আমরাও তাদের বলবো আপনারা তো জুলাই হোক আর যাই হোক একটা ডকুমেন্টে সাইন করেছেন, এই অ্যামেন্ডমেন্ট গুলো জরুরি, কিন্তু এটার সঙ্গে গণভোট করার কোনো যৌক্তিকতা নেই। আমার খুব পরিষ্কার স্ট্যান্ড। এতে অনেকে আমাকে গালিগালাজ করবে, আপনার এই টকশোতেই বহু লোক আমাকে এর ওর দালাল বলবে, আর দালালির বাজারও স্থির নাই, প্রত্যেকে বিভিন্ন দলের দালাল হয়। আই ডোন্ট কেয়ার। বাংলাদেশকে বাঁচাতে হলে অতি দ্রুত একটা নির্বাচন দিতে হবে, সেই নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন। আমাদের জনগণ এত বোকা না, জনগণ তার প্রতিনিধি ঠিক করুক, তার প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা লাগে করবে, আইন পাল্টানো লাগে করবে। গণভোটের প্রয়োজনটা কি আমাকে বুঝান তো, কেন গণভোট লাগবে? ইভেন বিএনপিও যে অতিরিক্ত উদারতার পরিচয় দিয়েছে, আমি এটারও সমালোচনা করি। বিএনপি বা কেন রাজি হয়েছে একই দিনে ভোট আর গণভোট? কেন গণভোট লাগবে যে সংবিধানে কোনো গণভোট নাই? ওই যে বাচ্চাদের একটা পার্টি করেছে, তাহলে জুলাই সনদ কিভাবে কার্যকর হবে? জুলাই সনদ মানে আপনি জুলাই সনদের আইনি ভিত্তি যদি বিএনপি বা যে দলেই ক্ষমতায় যাক সেই দল যদি না দেয় তাহলে সেটা কি হবে? জুলাই সনদের এখন আইনি ভিত্তি আপনি দিলেন গণভোট করে, বুঝার চেষ্টা করেন। দিলেন যে জুলাই সনদ অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়, এটাই সনদ, এটাই সংবিধান। তারপর যখন জাতীয় সংসদ নির্বাচন হবে, আমি কোনো দলের নাম বলছি না, কথার কথা এক্স দল জিতলো, এক্স দল মনে করলো যে এই সনদ সংবিধান পরিপন্থী, এই সনদ অন্যায়ভাবে হয়েছে, আমরা সংখ্যাগরিষ্ঠ, পার্লামেন্টে আমরা পাশ করব কি করব না, পার্লামেন্টে পাশ করলো না, তাতে কি হলো? শেখ হাসিনা যে সংবিধানে, তার আগে বলি আমি শর্টকাটে শেষ করি, তারপর মনির ভাই বলবেন। ভুট্টো যখন পাকিস্তানে নতুন সংবিধান বানালো 1973 সালে, এটা আপনার দর্শকদের আপনারা মনোযোগ দিয়ে শোনেন, আপনি 73 সালে ভুট্টো যখন ব্যাপক ভোটে প্রধানমন্ত্রী হয়ে পাকিস্তানের 1973 সংবিধান বানালো, তখন উনি আর্টিকেল 6 আনলো। 6 এনে বলল যদি কেউ কোনো নির্বাচিত সরকারকে সরায় দেয় বা সরায় দেওয়ার চেষ্টা করে, আর্মি কু করে, তাহলে সেটা গৃহীত হবে হাই ট্রিজন, মানে দস্যুতা রাষ্ট্রের সঙ্গে, এবং তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। আপনি জুলফিকার আলী ভুট্টোর ভাষণ দেখেছেন কিনা? অত্যন্ত অসাধারণ ভাষণ দিত, খুবই ফ্ল্যামবয়েন্ট জীবন লিড করতেন উনি। ওই সংবিধান গৃহীত হওয়ার পর বলে যে পাকিস্তান সামরিক শাসন থেকে বেঁচে গেল, করলেই মৃত্যুদণ্ড। ইতিহাসকে নির্মম শিক্ষা। জিয়াউল হক 77-এই কু করলো এবং ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। শেখ হাসিনা বর্তমান সংবিধানে, একেবারে সংবিধানে 7-এর ক খ করেছে না, যদি কেউ কোনো নির্বাচিত সরকারকে সরায় দেওয়ার চেষ্টা করে, ষড়যন্ত্র করে বা চিন্তা করে, তাহলে সেটি হবে হাই ট্রিজন, দস্যুতা, রাষ্ট্রদ্রোহিতা, এবং তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কোথায় আছে শেখ হাসিনার ওই অ্যামেন্ডেড সংবিধান? উনি আছে বাংলাদেশ ছেড়ে লুটিয়ান দিল্লির রাজধানী, ভারতের রাজধানী দিল্লিতে। আমার কাছে খুব অবাক লাগে যে আমাদের সকল বুদ্ধিজীবীরা, যে এই যে ঐকমত্য কমিশনে যারা কমিশনের সদস্য বিভিন্ন ব্যক্তি, হ্যাঁ, তাদের এইটুকু মাথায় কাজ করে না যে এখন যাই তারা আইনি বৈধতা দিক, ভোটের পরে নির্বাচিত পার্লামেন্ট যদি এগুলোকে গ্রহণ না করে, এর কোনো বৈধতা থাকবে? অতীত তো হয়েছে। জিয়াউর রহমান সাহেব মুস্তাকের দেওয়া ইন্ডেমনিটি অ্যাক্টকে, বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা যাবে না, এটা আইনে পরিণত করেছিলেন না 5ম সংশোধনী দিয়ে। শেখ হাসিনা এসে ক্ষমতায় 96-তে ইন্ডেমনিটি বিল বাতিল করে সব খুনিদের ফাঁসিতে ঝুলিয়েছে না। সর্বশেষ ক্যাপ্টেন মাজেদকে কলকাতা থেকে ধরে এনে ফাঁসি দিয়েছে, বাকিরা পালিয়ে আছে। এটা আপনার জনগণের সার্বভৌম ক্ষমতা। আপনি উন্নত রাজনীতি করেন, আমি শেষ করে দিচ্ছি, আপনি গণতান্ত্রিক রাজনীতি করেন, যেন আপনি যাদেরকে এই আন্দোলনে সরকার থেকে বদলালেন তারা যেন জনগণের কাছে আসতে না পারে, সেই চেষ্টা করেন। আপনি আইন করে নিষিদ্ধ করে কোনদিন আটকানো যায় নাকি? আওয়ামী লীগ জামাতকে আটকানোর চেষ্টা করেছিল না, কি হয়েছে? জামাত তার মতো শক্তিশালী হয়েছে। কাজেই এগুলো মূর্খতা পরিহার করে নির্বাচনের, যেহেতু আর এটা তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মাত্র 3.5 মাস মতো আছে। কিভাবে আপনি সুষ্ঠু নির্বাচন করবেন, সরকার সেদিকে মনোযোগ দিক, প্রশাসন সাজাক নিরপেক্ষভাবে, রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দেবে, এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর